আচ্ছা ধরুন তো, যদি কেউ মারা গিয়েও তার ঋণ শোধ করতে ফিরে আসে, যদি কোনো মৃত মানুষের অপূর্ণ ইচ্ছা তার আত্মাকে বন্দি করে রাখে এই পৃথিবীতে, একজন মৃত মানুষ কি তার পাওনা ফেরত নিতে আসতে পারে? ঠিক সেই রকমই আজকের আমাদের রাতের চিতা অডিও স্টোরির নিবেদন, ভূতের ঋণ। নমস্কার, আপনারা শুনছেন রাতের চিতা অডিও স্টোরি। বাংলার গ্রাম, বাংলার রাত, আর তার ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়। ভয় পেতে পারেন, কিন্তু বিশ্বাস করবেন না। আজ আপনারা শুনবেন তন্ময় চক্রবর্তীর লেখা ভূতের ঋণ। তাহলে শুরু হচ্ছে তন্ময় চক্রবর্তীর লেখা ভূতের ঋণ। মেদিনীপুর জেলার বাঁশকুড়া স্টেশন থেকে আধ ঘন্টা গেলেই পরে প্রতাপপুর। বেশ বড় ও বিস্তীর্ণ এলাকা। মোটামুটি 12খানা গ্রাম নিয়ে এই অঞ্চল অবস্থিত। এই প্রতাপপুরে রঘুনাথ বাড়ি নামে একটি গ্রাম আছে। আজ থেকে প্রায় 200 বছর আগে রাজা রামমোহন সিং এই গ্রাম স্থাপন করেন। এই গ্রামের একটি বিশেষ জায়গায় রঘুনাথ শিলার উদ্ধার হয়, আর সেই থেকেই এই গ্রামের নাম রঘুনাথ বাড়ি। গ্রামটা বেশ, কোথাও ঝোপঝাড় বা কোথাও ফাঁকা, ছাড়া ছাড়া বাড়ি, তার বেশিরভাগটাই মাটির। আর গ্রামের শেষ প্রান্ত দিয়ে বয়ে চলেছে একটা ছোট্ট নদী। ছোট্ট নদী, কিন্তু শ্রাবণের বর্ষায় একেবারে ফুলে ফেপে ওঠে। বলাই বাহুল্য বন্যা হয়। এছাড়াও একটা বড় স্কুল, 2টো প্রাইমারি স্কুল, 3টে হাট ও পোস্ট অফিস মিলিয়ে বেশ লাগে গ্রামটা। এছাড়াও নানান ধরনের সামাজিক আচার অনুষ্ঠানও হয় সেই গ্রামে। এখনো এই গ্রামের বর্তমান জমিদার তারাশঙ্কর মুখার্জি। বয়স ওই 60-এর কাছাকাছি। মাথায় কাঁচা পাকা চুল, মেদহীন শরীর ও বেশ লম্বা। তার বিচারে প্রজারা শান্তিপূর্ণ আছে এই গ্রামে। কোনো অভিযোগ বা বিপদের কথা শুনলেই তৎক্ষণাৎ সমাধানের চেষ্টা করেন। তাই গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তাকে যথেষ্ট শ্রদ্ধা করেন। এই গ্রামে এক চাষি থাকে, নাম বংশী দাস। সম্প্রতি বন্যায় তার ঘরবাড়ি ভেসে গিয়ে সে এখন ঘর ছাড়া। তাই গ্রামের শেষে যে বটতলা আছে সেখানেই ত্রিপল খাটিয়ে থাকে। একথা গেল জমিদারের কানে। তাকে ডেকে বললেন, সবই শুনলাম বংশী, তুই এক কাজ কর, আমাদের রান্নাঘরের পেছনে আমি তোকে একটা ঘর বানিয়ে দেব, সেখানেই থাকিস। বংশীর 7 কুলে কেউ নেই। অল্প বয়সে মা বাবা মারা যায়, আর বিয়েও করেনি। বংশী এসে বলল, আগে আচ্ছা বাবু। তারপর থেকে বংশী তারাশঙ্করের বাড়িতে থাকে। কিন্তু বংশীর ব্যাপারে কেউ সেভাবে জানতো না। লোকটাকে ভদ্রলোক বলাই যায় না, বরং ছোট লোক বলাই ভালো। লোকের সামনে ভালো সাজতো, আর আড়ালে কুকর্ম করে বেড়াতো। বিশেষ করে সুন্দরী মেয়ে দেখলে রক্ষে ছিল না। অল্প বয়সী মেয়ে দেখলেই নয়, পাঁচু গোপালের বাঁশবাগানে কিংবা নদীর পাড়ে হোগলা বনে নিয়ে যেত। এতদিন ব্যাপারটা আড়ালেই ছিল, কিন্তু এবারে একেবারে হাতে নাতে ধরা পড়ল। সেদিন সবে সন্ধে হয়েছে। নদীর পাড় দিয়েই অনেকেই বাড়ি ফিরছে। বংশীও ফিরছিল বাড়ি। এমন সময় তার নজর গেল একটু দূরে। সে দেখল বিনোদ মৃদ্ধার 16 বছরের মেয়েটা একা একা বাড়ি ফিরছিল। বংশী তাকে আড়ালে ডেকে বলল, কি রে মীরা, কই যাস?
এই যে কাকা, একটু বাড়ি যাই। ও, একটু যাবি আমার সাথে কোথায়? আমার বাড়িতে? এই তোর জন্য কয়েকটা জিনিস কিনে রেখেছি। চল চল, তোকে দেবো, চল। না কাকা, আজ নয়, কাল যাব। দেখছো না সন্ধে হয়ে গেছে। এবার গর্জে উঠল বংশী। এই এক্ষুনি চল, তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। মেয়েটা কাচুমাচু করে বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বলে কেঁদে ওঠে। তার কান্না শুনে অনেকেই হাজির হয়েছিল সকালে। ব্যাপারটা কি জানতে চাইল। বিনোদের মেয়ে সবটা বলল। আসলে ও আমাকে নিয়ে যেতে চাইছিল, আমি বারবার বলছিলাম আমি যাব না, কিন্তু তাতে সবাই রেগে গিয়ে বলল, হয়তো ভাগা আড়ালে এসব করে বেড়াও। এর আগেও তোমায় দেখেছি হোগলা বনের পাশ বাগানে। কি করো হ্যাঁ, তা কি আমরা জানি না? না না, আরই এর একটা বিষ চাই। হ্যাঁ, আমিও দেখেছি। এর আগেও তোমায় দেখেছি হোগলা বনের পাশ বাগানে। কি করো হ্যাঁ, তা কি আমরা জানি না? একে ধরে বেঁধে মেরে গলা ঝুলিয়ে। এর আগেও তোমায় দেখেছি হোগলা বনের পাশ বাগানে। বলে তারা বংশীকে নিয়ে গেল একেবারে জমিদারের কাছারিতে। তখনও কাছারিতে কয়েকজনই ছিল। জমিদার বাবু তো দেখেই অবাক। তিনি বললেন, এ কি, তোরা বংশীকে ধরে আনলি কেন? ও আবার কি করলো? একজন ছোকরা মতো লোক মোটামুটি ঘটনাটা বলল। সব শুনে সিংহনাথ হয়ে ওঠে জমিদার। ক্রোধে তার চোখ জ্বলছে। সে বলল, পাষণ্ড, এই ছিল হারামজাদা। যা, এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। যাবার সময় শুধু বলল, আচ্ছা, আমিও দেখছি। এরপর সবাই যে যার যার বাড়ি ফিরে যায়। আর সেই রাতে ঘটল আর এক ঘটনা, সে বড়ই মর্মান্তিক। রোজকার মতো শম্ভু জমিদারের গোয়াল থেকে গরু বের করছিল। হঠাৎ দেখল রান্নাঘরের পেছনে যে ঘরটা আছে, যেখানে বংশী থাকতো, সেই ঘরটা খোলা। তার একটু সন্দেহ হলো, কারণ কাল তো বংশী ঘরে ছিল না, আর সে তো চাবি নিজেই দিয়েছে। তাও ঘর খোলা কেন? তবে কি চুরি টুরি হলো নাকি? সে কৌতূহলবশত দেখতে গেল, আর যা দেখলো তা স্বপ্নেও ভাবেনি। সে দেখল বিনোদের মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর বংশীর গলাটা জবাই করা। এসব দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে সে। তার চিৎকারে সবাই এসে হাজির হয়। সবাই দেখল এক মর্মান্তিক পরিহাস। এই ঘটনার পর মাস দুয়েক কাটল নির্বিঘ্নে। তবে জমিদারকে কেউ দায়ী করল না, কারণ বংশী স্বভাব চরিত্রের কথা জানতো সবাই। এরপর শোনা গিয়েছে বিনোদ অন্য গ্রামে চলে যায়। জমিদার বাবু ও বাকিরাও নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু এই দুটো হত্যার ফলে যে এতগুলো লোককে মৃত্যুর শিকার হতে হবে তা কেউ জানত না। বংশী ও বিনোদের মেয়ে দুজনেই অপঘাতে মারা যায়, এবং তাদের আত্মা যে এতটা ভয়ানক হবে তা কল্পনা করা যায়নি। এমনি করেই কাটল আরো মাস দুয়েক। দেখতে দেখতে বর্ষাকাল এসে গেল। এই সময় রঘুনাথ বাড়ি গ্রামে খুব জল জমে, এমনকি বন্যার শিকারও হয়। তাই জমিদার ও এখানকার থানার বড়বাবু দুজন যৌথ সম্মেলনে নালা কাটার কাজ শুরু করে। আর এই কাজে অনেক লোক লাগবে, তাই উলুবেড়িয়ার বাগনান কামার চক থেকে বেশ কিছু লোক নিযুক্ত হয়েছে এই কাজে।
এই কাজের দায়িত্ব থাকা একজন ম্যানেজারকে নিযুক্ত করা হয়েছে, নাম শিবনাথ সরকার। যতদিন কাজ হবে ততদিন প্রত্যেকটা লোক কিভাবে কাজ করছে বা কবে শেষ হবে কিংবা এই কাজে কি কি জিনিসপত্র লাগবে সব দায়িত্ব শিবনাথ সরকারের। শিবনাথ বাবুর থাকার খুব অসুবিধে হচ্ছিল, তাই অনেক অনুরোধের পর জমিদার বাবুর বাড়িতে তার থাকার আশ্রয় হয়। জমিদার বাবু তাকে রান্নাঘরের পেছনের ঘরটাতেই থাকতে দেয়, যেই ঘরটাতে বিনোদের মেয়ে ও বংশী অপঘাতে মরেছিল। জমিদার তারাশঙ্কর সবাইকে বলে দিল দুজনের মৃত্যুর ব্যাপারটা কেউ যেন না জানতে পারে। নির্দিষ্ট দিনে সহপরিবারে হাজির হলো শিবনাথ। তার পরিবার বলতে স্ত্রী আর একটি 10 বছরের মেয়ে। বাড়িতে লোক আসবে বলে মনে হয় ঘরটা রং করেছে তারাশঙ্কর। শুধু তাই নয়, তান্ত্রিক ডেকে পুজোও করিয়েছে। দেখতে দেখতে জোর কদমে কাজ শুরু হয়ে গেল। শিবনাথ সকালে বেরিয়ে যায়, আবার রাতে বাড়ি ফিরে আসে। তা সেদিন হলো কি, রাতে খুব বৃষ্টি হচ্ছিল। এত বৃষ্টি যে আরো গোটা কয়েক নালা না কাটলে আজকে রাতেই গ্রামে জল ঢুকে পড়বে। শিবনাথ সেই রাতেই কয়েকজন লোককে নিয়ে চলল নালা কাটার কাজে, আর বউকে বলে গেল, কি গো গিন্নি, সাবধানে থেকো, আর মেয়েকেও সাবধানে রাখবে, বুঝলে? শিবনাথ চলে যাওয়ার পর শিবনাথের মেয়ে ও বউ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। মাঝরাতে একটা কান্নার শব্দ পেয়ে হঠাৎ ঘুম ভেঙে গেল শিবনাথের বউ মালতীর। সে ধরপড় করে উঠে বিছানায় বসল। কান্নাটা তখনও হচ্ছে। কেউ কি বাইরে কাঁদছে? কিন্তু বাইরেই বা কাঁদতে যাবে কেন? কারণ বাইরে তো প্রবল বৃষ্টি হচ্ছে। সে ভালো করে খেয়াল করলো যে বাইরে নয়, ঘরের ভেতর থেকে কান্নার শব্দটা আসছে। খাটের তলা থেকে কি? তারপর তার মনে হলো যে খাটটা ধরে কেউ যেন নাড়ালো। ভয়ে চমকে উঠে মালতী। এ কি উপদ্রব! সে খাট থেকে নেমে হ্যারিকেনের আলোটা দিয়ে চারপাশটা দেখলো ভালো করে। দেখার পর সে একটা ব্যাপার খেয়াল করলো। খাটের তলায় রাখা একটা ছোট বাসনের ড্রামের পেছন থেকে কান্নাটা আসছে। সে অস্পষ্ট গলায় বলল, কে 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 ওখানে? কিন্তু কারো শব্দ পাওয়া গেল না। মালতী কৌতূহলবশত ড্রামটা সরাতেই দেখল অবাস্তব ও অসম্ভব দৃশ্য। তার চোখ বিস্ফারিত হয়ে উঠল। কেউ যেন তার বুকে হাতুড়ি পিটছে। সে দেখল একজন মানুষ মেঝেতে শুয়ে, আর গলাটা জবাই করা, আর একটি মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এইসব দেখে ও মা গো, ও মা গো! বলে জ্ঞান হারালো মালতী। পরদিন সকালবেলা শিবনাথ বাড়ি ফিরে দেখে তার বউ মালতী অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সে তার চোখে মুখে জল দিলে সে স্বাভাবিক অবস্থাতে ফেরে। তারপর গত রাতের সমস্ত ঘটনা খুলে বলে। শিবনাথ বিশ্বাস করল না। সে হেসে বলে, আরে ধুর, তুমি স্বপ্ন দেখেছো বুঝলে গিন্নি, নাহলে এমন ব্যাপার আবার হয় নাকি? মালতী কিছু মানতেই চায় না। সে বলে, না গো, আমি সত্যি বলছি, ওখানে দুজন ছিল, একটা বাচ্চা মেয়ে আর একটা লোক। শিবনাথ বলল, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
আজ রাতে আমি বাড়ি থাকবো, দেখি কি হয়। কিন্তু কিছুই ঘটল না। তবে মালতী একটা ব্যাপার খেয়াল করলো, যখন শিবনাথ বাইরে থাকে তখনই এসব ভৌতিক ঘটনা ঘটে। কিন্তু এবারে যা হলো তাতে এক ভয়ঙ্কর সর্বনাশ ঘনিয়ে এলো। সেদিন রাতে শহরে যেতে হয়েছিল শিবনাথকে। সারা মাসের যা কাজকর্ম তার একটা তালিকা তৈরি করে কলকাতার অফিসে জমা দিতে হবে। তাই শিবনাথ আগের দিন বিকেলেই বেরিয়ে পড়ে। আজকের রাত ও কাল সকালবেলা কাজ শেষ করে দুপুরে বাড়ি ফিরবে। সেদিনও রাতে খুব বৃষ্টি হচ্ছিল। খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল মা ও মেয়ে। কিন্তু মালতীর মনে হলো আবার যদি কিছু হয়। সে ইষ্ট স্মরণ করে শুয়ে পড়ল। মাঝরাতে ঘটল অঘটন। মালতী বিছানায় শুয়েই ছিল, হঠাৎ ঘুম ভেঙে দেখে তার পাশে সে গলা কাটা লোকটা। তবে একেবারে অন্য একটা ব্যাপার ঘটল। লোকটার মুন্ডুটা তার হাতে, আর গলা কাটার অংশ দিয়ে রক্ত বের হচ্ছে। প্রায় আঁতকে ওঠে মালতী এবং ভয়ে চিৎকার করে ডাকতে থাকে। সে হাতে ধরা মুন্ডটা হি হি করে হেসে উঠে বলে, এইবার তোকে কে বাঁচাবে? আজই সুযোগ, তোকে মেরে আমার প্রথম শিকার করব। বলেই হাতের মুন্ডটা ধরে তার পাশে বসালো। এদিকে ভয়ে কাঁদছে মালতী। মুন্ড থেকে পুরো শরীরটা একজনের, আর সে হলো বংশী। বংশী এক হাঁচকায় মালতীকে খাটে ফেলে দিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার মেয়ের একেবারে ঘুম ভাঙলো না। মালতীর কাতর অনুরোধে কোনো কাজ হলো না। তার বুকের কাছ থেকে শাড়িটা খুলতে শুরু করেছে বংশী। তারপরই সবশেষে গলা টিপে মেরে ফেললো। পরদিন দুপুরবেলা শিবনাথ শহর থেকে বাড়ি ফিরে দেখল যে তার বাড়ির সামনে অনেক ভিড়। তার মেয়েটা জমিদার বাবুর বউয়ের কোলে বসে কাঁদছে। আমার মায়ের কি হলো গো? ও আমার মায়ের কি হলো? ও মা, মা গো, ও বাবা, দেখো আমার মায়ের কি হলো? সামনে আসতেই তার বুকটা কেঁপে উঠল। এই যে মালতী, মালতী মারা গেছে। তার শবদেহটা বাইরের উঠোনে রাখা, তার চোখে মুখে আঁচড়ের দাগ। কিন্তু এ দাগ অন্য কিছু বলছে, মানে সাধারণ দাগ নয়। কিছুক্ষণ চুপ করে তার বউয়ের মৃতদেহের সামনে অঝরে কাঁদতে থাকে শিবনাথ। এই বউরে তো কি হলো? আমার ভুল হয়েছিল তোদের একা এখানে রেখে গিয়ে। এইবার আমার মেয়েটাকে কে দেখবে? বলে কি হলো আমার বলতি? কি হলো গো? তাকে জমিদার সান্ত্বনা দিয়ে বলে, আমরা কাল রাতে ওর চিৎকার শুনে ছুটে আসি, আর এসে দেখি এই অবস্থা। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলাম বটে, কিন্তু কিছুই করতে পারলাম না, সব শেষ হয়ে গেল। তারাশঙ্করের চোখে জল। শিবনাথ চোখে জল মুছতে মুছতে বলে, আর ভগবান, এত এত সুখ সহ্য হলো না কাকা। চলো চলো, ওকে নিয়ে শ্মশানে যাওয়ার ব্যবস্থা করি। কিন্তু শিবনাথের যেন সন্দেহ হলো। তার শরীর দেখে মনে হচ্ছে এ কোনো চোর বা ডাকাতের কাজ নয়। তবে কি এটা সেই আত্মা যার কথা মালতী প্রায় বলতো, গলা কাটা, হাতে মুন্ড নিয়ে ঘোরে?
সেই কি এসব করছে? তবে শিবনাথ কাউকে কিছুই বলল না, কারণ সে তো চোখে দেখেনি, তার কথা কেই বা বিশ্বাস করবে। বউয়ের শ্রাদ্ধ কার্য মিটে যাওয়ার পর সে সেই গৃহ ত্যাগ করল। তবে জমিদারের সামান্য সন্দেহ হলো, তার গৃহে বা তার তলুকে এই ঘটনা প্রথম আগে কখনো ঘটেনি। কিন্তু এই কি শুরু হলো? দেখা যাক আর কি হয়, তারপর ব্যবস্থা নেওয়া যাবে। তবে এবার আর একটা সমস্যা দেখা গিয়েছে। বাড়ির বেশ কিছু কর্মচারী রাতে এক ভয়ানক গর্জন শুনতে পায়, তবে কে বা কারা করছে তা কেউ বলতে পারে না। তবে এটাই ছিল শুরু, এরপর আরো কতজন মারা গেল তার ঠিক নেই। পূর্ণেন্দু রায় পেশায় একজন শিক্ষক। তিনি বেশ কিছু বছর ধরে নবগ্রামের প্রাইমারি স্কুলে ভূগোলের শিক্ষক। কিন্তু এবার তাকে বদলি করা হলো পাশের গ্রাম রঘুনাথ বাড়িতে। তার থাকা খাওয়ার বেশ অসুবিধেই হচ্ছিল, তাই জমিদার তারাশঙ্কর সে কথা জানতে পারে এবং তাকে আশ্রয় দেয় ঠিক সেই ঘরেই, যেখানে একের পর এক হত্যা লীলা চলেছে। তা মাস্টার মশাই সেখানেই থাকতেন। সারাদিন স্কুলে পড়িয়ে এসে জমিদার বাবুর বাড়িতেই থাকতেন। তিনি বিয়ে করেননি, তাই একা মানুষ, কিন্তু বেশ গোছানো লোক। ঘরের প্রত্যেকটা কোণা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে সে। তবে মাস্টার দিন দিন যেন রোগা হয়ে যাচ্ছে এবং চোখ ও মুখের ভাব বড়ই দুর্বল। যদিও সে পরিশ্রম এমন কিছু করে না যা দিয়ে তার শরীর খারাপ হবে, কিন্তু তাও এমন অবস্থা হলো কি করে? শুধু তাই নয়, রাতে নাকি ভালো ঘুম হয় না তার। বাচ্চা মেয়ের কান্নার শব্দ পান। আবার কেউ তার খাটের চারপাশে ঘোরে ও মাঝে মাঝে খাট নাড়া দেয়। মাস্টার এই ব্যাপারটা নায়েব মশাইকে বলল। নায়েব জমিদারকে বলল। জমিদার সবটা শুনে এসে বলল, আমার কি মনে হয় জানো নায়েব, ওই বংশীর আত্মাই এমন করছে, কিন্তু তাকে বিনাশ কিভাবে করা যায়? নায়েব বলল, আগে তাহলে বাবু কি উপায় করা যায় বলুন তো? মাস্টার খুব ভয়েই আছেন বাবু, বেচারার প্রাণ সংশয় আছে। কারণ বলা তো যায় না, যদি নিজের রোষ মেটাতে মাস্টারকে মেরে ফেলে। তারাশঙ্কর চিন্তিত গলায় বললেন, যা করার তাড়াতাড়ি করতে হবে, হাতে বেশি সময় নেই। কিন্তু এই 10 দিনের মধ্যেই ঘটল অঘটনটা। এই 10 দিনে মাস্টারের একেবারে কঙ্কালসার চেহারা হয়ে গেল। আগের মতো বাইরে বেরোয় না, একা থাকেন আর সবসময় বিড়বিড় করেন। মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি, একেবারে পাগলের মতো চেহারা হয়ে গেছে তার। তার শরীর একেবারে বিছানার সাথে মিলে আছে, আর ঘরে একটা তীব্র পচা গন্ধ। অনেকেই ধারণা করেছিল যে মাস্টার আর বাঁচবে না, কিন্তু ঠিক তাই হলো। আজ সকালে মারা গেছেন মাস্টার। মাত্র 35 বছর বয়স হয়েছিল তার। কিন্তু এতেই সব শেষ। পর্ণেন্দুবাবুর কেউ না থাকায় তারাশঙ্কর তার সৎকারের ব্যবস্থা করে। সেই রাতে আর একটা ব্যাপার হলো। রাত তখন প্রায় 3টে হবে। তারাশঙ্করের বড় ছেলে শিবশঙ্কর প্রাকৃতিক প্রয়োজনে বাইরে এসেছিল। সে চাঁদের আবছা আলোয় দেখল
গোয়ালঘরের সামনে কে যেন বসে কি খাচ্ছে। শিবশঙ্কর চোখ রোগড়ে দেখল সেই একই দৃশ্য। সে গম্ভীর গলায় বলল, এই কে রে তুই? লোকটা এই কথা শুনে ঘুরে থাকাতেই শিবশঙ্কর আর্তনাদ করে পড়ে গেল। সে দেখল বংশীর আত্মা মরা একটা ছাগলের মাথা খাচ্ছে, তার মুখে রক্ত লেগে। শিবশঙ্কর সেটা দেখেই আর্তনাদ করে জ্ঞান হারালো। ওরে বাবা রে! জ্ঞান যখন ফিরল তখন তার সারা শরীর পুড়ে যাচ্ছে আর প্রচন্ড মাথা ব্যথা। তবে শিবশঙ্করের মুখ থেকে কথা বেরোতে প্রায় 15 দিন লাগলো। চোখের সামনে অমন একটা দৃশ্য দেখে তার মাথা ঘুরে গিয়েছিল। উফ, কি বিভৎস দৃশ্য! প্রায় 20 দিনের মাথায় শরীর একেবারে সুস্থ হলো। আর সমস্ত ঘটনাটা তার বাবা তারাশঙ্কর ও নায়েবকে বলল। সব শুনে নায়েব বলল, আগে বাবু, মেচেদার কাছে একজন তান্ত্রিক আছেন, শম্ভুনাথ, তাকে খবর দিলে বেশ ভালোই হয়। তারাশঙ্কর বলল, আচ্ছা বেশ, যাও তাহলে তাকেই ধরে নিয়ে আসো, আর বলো আমার ক্ষমতা মতো যা আছে আমি তাই দেব। কিন্তু ফল হলো বিপরীত। সেদিন রাতে তান্ত্রিককে খবর দিয়ে বাড়ি ফিরছিল নায়েব। বাড়ির কাছাকাছি আসতেই ঘটল অঘটন। হঠাৎ হাওয়ার মতো সামনে এসে দাঁড়ালো বংশীর প্রেতাত্মা। খিলখিল করে হেসে উঠে বলল, নায়েব ভয়ে কাঁপতে শুরু করেছে। বুকে কেউ যেন হাতুড়ি পিটছে। শির দ্বারা দিয়ে এক বিন্দু ঘাম গড়িয়ে পড়ল। আর বংশী বলেই চলছে, কারণ আমি বেঁচে থাকতে ছিলাম বড়ই চতুর, আর মরে গিয়ে প্রেত লোকের সর্বাধিকার হয়েছি। পুরো গ্রাম আমি শ্মশান বানিয়ে ছাড়বো। তবে 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 কি? তবে তোমাকে এই জগৎ থেকে নিশ্চিহ্ন করি। বলে নাইবের গলাটা চেপে ধরে শূন্যে তুলে ধরলো এবং সজোরে এক আছাড় মারল মাটিতে। নাইবের ঠোঁটের পাশ দিয়ে রক্ত পড়ছে। ছটপট করতে করতে মারা গেল সে। নাইবের মৃত্যু নিশ্চিত করে তার কানের সামনে মুখ এনে ফিস ফিস করে বংশী বলল, এবার তারাশঙ্করকে বোঝাতে হবে সে কত বড় ভুল করেছিল। বলেই নাইবের মৃতদেহটা নিয়ে হাওয়ায় উড়ে গেল। পরদিন ভোরে একটা গোলমালে ঘুমটা ভেঙে গেল। তারাশঙ্কর তড়িঘড়ি করে বাইরে এসে দেখলো যে পুকুরের সামনে কত লোকের ভিড় জমেছে। ঘুম জড়ানো গলায় সে বলল, এই কি হয়েছে রে? একজন কাঁদতে কাঁদতে বলল, আগে বাবু, বাবু সর্বনাশ হয়ে গেছে বাবু। কেন রে, কি হলো? না, নায়েব মারা গেছে বাবু। মাথায় যেন বজ্রাঘাত হলো তারাশঙ্করের। ভয়ে ভয়ে বলল, কি বলিস রে? কোথায়? ও ওই যে পুকুরের দেহখানা পড়ে আছে এখনো। তারাশঙ্কর পুকুরের সামনে এসে দেখলো নায়েবের মুন্ডুটা পুকুরের ওপরে আর বাকিটা জলের তলায়। সে বলল, আরে তোরা দাঁড়িয়ে দেখছিস কি? যা তোলার ব্যবস্থা কর ওকে। নায়েবকে তোলা হলো, কিন্তু তার মৃত্যুর কারণ যে কি কেউ খোঁজই পেল না। শুধু ঠোঁটের পাশে রক্তের দাগ। পরে নায়েবের দেহটা দাহ করা হলো, কিন্তু গ্রামে রটে গেল যে জমিদার বাড়িতে নাকি ভয়ানক প্রেতাত্মা বাস করেছে। কিন্তু এখানেই শেষ নয়। এরপর বংশীর আত্মা উৎপাত বাড়ল, তবে সেটা মেয়েদের প্রতি। গৃহস্থ বাড়ির মেয়ে বউদের
ছদ্মবেশ ধরে ও নানা রকম প্রলোভন দেখিয়ে তাদের ওপর নানান অত্যাচার করত। কাউকে নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যেত হোগলা বনে কিংবা নদীর পাড়ে। তাদের সবার শরীরে আঁচড়ের দাগ বা কারোর শরীর ক্ষতবিক্ষত। গ্রামের লোকেরা ভয়ে গ্রাম ছেড়ে পালাতে শুরু করেছে। এভাবে বেঁচে কোনো লাভ নেই, কারণ আজ এর প্রাণ যায় তো কাল ওর প্রাণ যায়। সব মিলিয়ে একটা ভয়ানক আতঙ্ক ছড়ালো গ্রামবাসীদের মধ্যে। এমনকি জমিদারের পাশেও কেউ দাঁড়ালো না। এমন করেই চলল প্রায় বছর 3 গ্রামের অবস্থা। গ্রামের অবস্থা এখন আরো শোচনীয়। সেই বিখ্যাত রঘুনাথ বাড়ির সেই বিখ্যাত গ্রাম, যেখানে কিনা রাজা জমিদারের বাস ছিল, সেই তালুকে আজ জনহীন অবস্থা। গ্রামের হাট, স্কুল, বাজার সর্বত্র এক অজানা আতঙ্কের সম্মুখে। গাছের পাতায়, এমনকি লোকের বাড়ির দেওয়ালে পর্যন্ত একটাই শব্দ, ওই যেন কে আসছে। এখন তারাশঙ্করের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। তাই তার বড় ছেলে শিবশঙ্কর গ্রামের পঞ্চায়েতের দায়িত্ব নেয়। সে দায়িত্ব গ্রহণ করা মাত্রই আশেপাশের গ্রামে ঘোষণা করে দেওয়া হলো, এই গ্রামকে যে সাপমুক্ত করতে পারবে এবং জমিদার বাবুর অসুখ যে সারাতে পারবে, তাকে এই গ্রামের 22 বিঘে জমি উপহার স্বরূপ দেওয়া হবে, তার সাথে যোগ্য সম্মান। যদি কেউ থাকে যোগাযোগ করুন জমিদারের কাছারিতে। এই ঘটনা ক্রমে গেল রামনাথ চক্রবর্তীর কাছে। রামনাথ চক্রবর্তী বয়স 60, মাথার চুল সব কালো, শরীরে মেয়েদের ছোঁয়া, বেশ চেহারা তার। তার নাম শোনা মাত্রই ভূত প্রেত সব বিনাশ হয়। এছাড়া ত্রিপাদ পুষ্কর ও যাগবলি শ্রাদ্ধতে তার জুড়ি মেলা দায়। এমনকি পলাশডাঙ্গা গ্রামের রুনা ডাইনিকেও সে গ্রাম ছাড়া করেছিলেন। এ এক বিশাল বড় তান্ত্রিক। রামনাথ একদিন বিকেলে দাওয়ায় বসে গিন্নির দেওয়া ফল আহার করছে। এমন সময় গ্রামের বৃদ্ধ পুরোহিত নবকুমার ভট্টাচার্য এসে হাজির হলেন। তাকে ডাক দিতেই সে বেরিয়ে এসে বলল, আরে নবকুমার কাকা যে, আরে এসো এসো, বসো বসো। তাকে নিয়ে বসালো দাওয়ায়। নবকুমার বলল, রামনাথ, রঘুনাথ বাড়ির গ্রামের অবস্থা খুবই খারাপ। সেখানে এক অজানা অভিশাপ বেঁধেছে। প্রায় বছর 3 হলো। এমনই চলছে। তাই তুই যদি যাস, দেখিস তো জমিদারের গ্রামকে সাপমুক্ত করতে পারিস নাকি। রামনাথ বলল, সবই শুনেছি কাকা, বড়ই জটিল সমস্যা। তবে আমি যা জানতে পেরেছি তাতে ওই ভয়ানক পেটাত্মা বাস করেছে জমিদার বাবুর বাড়িতেই। তোমাদের ওই গ্রামের কালীপ্রসন্নকে চেনই তো নিশ্চয়ই। ও আমার এক মাস্তুতো দাদা হয়। সে আমায় পত্র লিখে সব জানিয়েছে। দেখি বুধবার সকালে একটা শ্রাদ্ধ আছে, ওটা করেই বিকেলে রওনা দেব। নবকুমার একটু ভয় পেল। বলল, না না, বিকেলে গেলেই সন্ধ্যা হয়ে যাবে রে। তখন আরো বিপদ, কারণ অন্ধকার হলেই তাদের উৎপাত বেশি হয়। রামনাথ হেসে বলল, আরে কাকা বাবু, ওদের নিয়ে তো আমার সংসার। আমার নাম রামনাথ চক্রবর্তী। এখনো সেই দিন আসেনি যে আমাকে ওদের ভয় পেতে হবে। স্বয়ং কাল ভৈরব আছে, বাবা ভোলানাথ আছে, সবাই আমাকে রক্ষা করবে। এরপর বুধবার দিনই শ্রাদ্ধ কার্য সেরে সে একাই রওনা দিল সেই অভিশপ্ত গ্রাম রঘুনাথ বাড়ির দিকে। প্রায় সন্ধ্যা 7টা নাগাদ একেবারে জমিদার বাড়ির সামনে এসে পৌঁছালো সে। তবে বাড়ির ভিটে পা রাখতেই তার বুকটা কেমন করে উঠল, এবং সে যা সন্দেহ করেছে তা একেবারে হুবহু মিলে গেছে। রামনাথ জমিদারের নাম ধরেই ডাক দিতেই তারাশঙ্কর! শিবশঙ্কর লণ্ঠন হাতে বেরিয়ে এলো। বলছি, তারাশঙ্কর জমিদার বাবু আছেন নাকি? আপনি
আপনি কে? আমি রামনাথ চক্রবর্তী। এই গায়ের পুরোহিত কালীপ্রসন্ন আমার মাসতুতো দাদা। সে আমাকে এখানে আসতে বলেছিল। শুনলাম আপনাদের বাড়ির নাকি বড়ই বিপদ, তাই এলাম। একটানা কথা বলে রামনাথ থামল। শিবশঙ্কর তাকে খাতির করে বৈঠকখানায় বসালো। সে বলল, আজ নয়, কাল আপনাকে সবটা বলবো। আজকের দিনটা আপনি বিশ্বাস করুন। রামনাথ জমিদার তারাশঙ্করের সাথে দেখা করে ওপরে একটা ঘরে চলে গেল। রাতে আহার করে শুয়ে পড়ল, কিন্তু তার মনটা খচখচ করতে লাগলো, যেন কিছু একটা বিপদের গন্ধ পাচ্ছে সে। তবে সারা রাত সে ঘুমাতে পারল না। প্রথম কথা, একটা ভয়ঙ্কর গর্জন হচ্ছিল, আর দ্বিতীয়ত তার দরজা যেন কেউ ধাক্কা মারছিল, কিন্তু ঘরে ঢোকার সাহস পায়নি। পরদিন ভোরে উঠে স্নান সেরে সূর্য প্রণাম ও গায়ত্রী মন্ত্র সেরে দাওয়ায় বসল। সাত সকালবেলা এই থমথমে পরিবেশটা দেখে মনটা খারাপ হয়ে গেল, কারণ আশেপাশে এত গাছপালা, এত মনোরম পরিবেশ, কিন্তু পাখির ডাক নেই। সব যেন নিঝুম লাগছে। শিবশঙ্কর বলল, ঠাকুরমশাই, বৈঠকখানায় চলুন। তারা বৈঠকখানায় বসল। চাকর চা দিয়ে গেল। চায়ে একটা চুমুক দিয়েই রামনাথ বলল, এবার বলো কি রহস্য? শিবশঙ্কর শুরু থেকে গত 3 বছরে যা যা ঘটেছে সেটা গুছিয়ে বলল। সব শুনে বড়ই চিন্তায় পড়ল রামনাথ। তারপর সে বলল, সবই তো শুনলাম শিবু, তবে এই ঘটনার জন্য কিন্তু তোমরাই দায়ী। কারণ এত কিছু হয়েছে, তোমাদের আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল কি না? শিবশঙ্কর বলল, অনেক আগেই ব্যবস্থা করেছি ঠাকুরমশাই, কিন্তু কোনো লাভ হলো না। সবশেষে মনে হলো একবার শেষ চেষ্টা করি, তাই ঘোষণা করলাম, যে গ্রামকে সাপমুক্ত করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। রামনাথ বলল, তোমাদের ওই বাড়িটা কোথায়, যেখানে দুজন মারা গিয়েছিল? শিবশঙ্কর বলল, চলুন দেখাচ্ছি। তারা দুজন অবশেষে পৌঁছল সেই অভিশপ্ত ঘরটার সামনে। ঘরটা দেখেই বুঝতে পারল যে এটা একটা মৃত্যু গৃহ, আর একটা বাজে গন্ধ ছাড়ছে। রামনাথ মাটিতে পড়ে থাকা একটা ডাল নিয়ে একটি মন্ত্র বলতে বলতে একটা রেখা কেটে দিল সেই ঘরটার সামনে। তারপর তারা আবার ঘরে গিয়ে বসল। রামনাথ বলল, দেখো বাবা শিবশঙ্কর, আমি এই গ্রামকে সাপমুক্ত করব, কিন্তু আমার যে একজন সাহসী লোকের প্রয়োজন, যাকে সামনে রেখে পেটাত্মাকে বাইরে আনতে পারবো। শিবশঙ্কর বলল, আর সাহসী আছে? এখানে যা শুরু হয়েছে তাতে সাহসী লোক গা ছেড়ে কবেই পালিয়ে গেছে। একমাত্র আমাকে দিয়ে যদি কোনো কাজ চলে তাহলে দেখুন। না না, আজও হোক তুমি ওই গ্রামের পঞ্চায়েত, এই গ্রামের ভালো মন্দ তোমাকে বিচার করতে হবে। এখন তোমার কিছু হলে গ্রামের বিপদ। তাহলে উপায়? বলল শিবশঙ্কর। রামনাথ একটু ভেবে বলল, উপায় তো একটা আছে। কোনো ভালো মেয়ে পাওয়া যাবে? কারণ আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই। তাহলেই ওকে জব্দ করতে পারবো। শিবশঙ্কর সব শুনে বলল, আমাকে একটা সময় দিন ঠাকুরমশাই, আমি সন্ধ্যাবেলা আপনাকে খবর দিচ্ছি। সেই দিনটা কাজকর্মের ব্যস্ততায় কেটে গেল।
সন্ধ্যাবেলায় খবর এলো একজন নাকি রাজি হয়েছে। রামনাথ খুশি হয়ে বলল, বাহ বাহ, খুব ভালো। আমি দেখি আমার মতো কাজ কতটা করতে পারি। রামনাথ নিজের ইচ্ছে মতো কাজ শুরু করে দিল। 4 দিনের মাথায় শিবশঙ্করকে বলল, আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে, এইবার তোমাদের কাজ। কি কাজ বলুন ঠাকুরমশাই? মোটামুটি আর কি কি করতে হবে সব খুলে বলল রামনাথ, কারণ হাতে বেশি সময় নেই। রামনাথ বংশীর আত্মাকে কোনো রকমে বন্দি করেছে। সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলেই বিপদ। পঞ্চম দিন সকালবেলায় পুজোয় বসল রামনাথ। তার পরনে লাল বসন, মাথায় সিঁদুরের তিলক ও গলায় পদ্মবীজের মালা। সব মিলিয়ে একেবারে তান্ত্রিক তান্ত্রিক লাগছে রামনাথকে। ইট ও মাটি দিয়ে বেদি বানিয়ে তার উপর ঘট বসিয়ে পুজো শুরু করলো রামনাথ। প্রায় বিকেল পর্যন্ত পুজো করে এবার হোম। এসব কাজে প্রধান ক্রিয়া হলো হোম। 1008খানা বেলপাতা লাগে, তারপর জগডুমুর আরও অনেক কিছু দিয়ে হোম করতে হয়। হোম শেষ করে এবার শোল মাছ বলি, তারপরই সে শোল মাছ হোমে দিতে হয়। হোমে শোল মাছ দেওয়ার পরই বিকট একটা হারিম করা চিৎকার শোনা গেল। একবার নয়, দুবার নয়, 3 বার। যে কোনো বন্দি আত্মা মুক্তি চাইছে নরক থেকে। রামনাথ ইশারায় শিবশঙ্করকে বলল সে মেয়ে মানুষকে আনতে। কথায় আছে শত্রুকে শত্রুর অস্ত্রেই ঘায়েল করা যায়। ঠিক তেমনটাই করল রামনাথ। বংশী মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট ছিল, তাই তাকে তার অস্ত্রতেই মারতে হবে। এবার রামনাথ তার ঝোলা থেকে একটা ত্রিশূল বের করলো, সেটাতে একটু সিঁদুর মাখিয়ে আসন ছেড়ে উঠে দাঁড়ালো। এবার মেয়েটিকে তার ঘরের সামনে যেতে বলল। চাঁদের আবছা আলোতে দেখা গেল দরজার ঠিক মুখটাতে এসে দাঁড়িয়েছে বংশীর প্রেতাত্মা। তবে তার ধরে মুন্ডু নেই, মুন্ডুটা তার ডান হাতে ধরা। এদিকে রামনাথ মন্ত্র পড়তে শুরু করেছে। ওং অপসায়ং বিনাশয়ং সর্বপাপহরণং সবং ভূতপ্রেতা বিনাশনং সর্বমেম্নাশয়। ওং মহাকালং মহামারে মহামায়া সরণী শৈবকালে মহাদেবী মাঙ্গেহি নমস্তুতে। তারপরে ত্রিশূলটা ছুঁড়ে মারলো তার গায়ে, আর সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল। জ্বলন্ত আগুনের ভেতর থেকে ভেসে আসছে এক বিকট হুঙ্কার। একসময় ঝটপট করতে করতে সেই আত্মা ছাই হয়ে গেল। চোখে জল শিবশঙ্করের। শিবশঙ্কর কাঁদছে। রামনাথের যখন কাজ শেষ হলো তখন রাত প্রায় 11টা। রাতে সামান্য কিছু আহার করে শুয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙলো পাখির ডাকে। বেশ অনেকদিন পর পাখি ডাকছে। পরিবেশে একটা নতুনত্বের ছোঁয়া। তবে একটা ব্যাপার হলো, যেই ঘরটাতে বংশীর আত্মা ছিল সেই ঘরটা হঠাৎ করে ভেঙে গেছে। সকাল 7টা নাগাদ বৈঠকখানায় শিবশঙ্কর ও রামনাথ বসেছিল। শিবশঙ্কর বলল, ঠাকুরমশাই, আপনি অসাধ্য সাধন করেছেন। আমার গ্রাম, আমার প্রজা সবাইকে বাঁচিয়েছেন। কালকের পর থেকে বাবা অনেকটা সুস্থ হয়ে পড়েছে। আপনার ঋণ জমি দিয়ে মেটাতে পারবো না। রামনাথ বলল, আগে এসব তো কিছুই না। গাড়ি বাড়ি সম্পত্তি এগুলো তো নিম্নমানের। তোমাদের এত বড় বিপদ থেকে উদ্ধার করেছে এই অনেক। এবারে তুমি এক কাজ করবে। কি কাজ ঠাকুর মশাই? ওই যেখানে তোমার ঘরটা ছিল ওখানে বিনোদের মেয়ের একটা স্মৃতি করে দিও। ও বেচারির কোনো দোষ ছিল না। আর চিন্তা নেই, তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।
শিবশঙ্কর জমির কথা বলতেই রামনাথ আপত্তি করল, বলল, আমারও সব চাই না, ও জমি তুমি গরিব মানুষদের থাকার ব্যবস্থা করে দিও। কিন্তু শিবশঙ্কর ছাড়বার পাত্র নয়। সে বলল, না না, আমার অকল্যাণ হবে ঠাকুর। সবশেষে শিবশঙ্কর বলল, দাঁড়ান, আমি আসছি। বলেই বাড়ির ভেতরে গেল। একটা স্বর্ণপাদক আর 500 টাকা দিয়ে বলল, এটা রাখুন, না বলবেন না কিন্তু। রামনাথ আপত্তি করল না। আরও একটা দিন থেকে বিদায় নিল রঘুনাথ বাড়ির গ্রাম থেকে। এদিকে শিবশঙ্কর সেই 22 বিঘে জমির ওপর ছোট্ট ছোট্ট বেশ কয়েকটা বাড়ি তৈরি করে দিল গরিব দুঃখীদের জন্য, আর নাম দিল রামনাথ ভবন।